ওকে, সেকেন্ড চ্যাপ্টারের অনুশীলনের কোশ্চিন সমাধান হবে এখন। এসএসসি কেমিস্ট্রি পদার্থের অবস্থা চ্যাপ্টারের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম 1 নম্বর, কাপে চা গরম গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে? ঠিক আছে, কাপে গরম চা রাখলে কি হয়? বাষ্পীভবন হয়, ব্যাপন হয় না। কেন ব্যাপন হয় না? ব্যাপন মানে উচ্চ ঘনত্বের স্থান থেকে অণুগুলো নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়া। তো চায়ের কাপ থেকে তো চা গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে না, সো এটা হচ্ছে না। ঊর্ধ্বপতন বলতে পুরা পদার্থটা কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, সেটা হয় না ওখানে। চা তো পাত্রী থেকে যায়, নিঃসরণও হয় না। নিঃসরণ হলো সরু ছিদ্র পথে অতি দ্রুত কোনো অণুগুলো ছড়িয়ে পড়া, সো বাষ্পীভবন হয় নরমালি। আচ্ছা, 2 নম্বর, জলীয় বাষ্পকে ঘনীভবন করার পর কণার অণুগুলোর ক্ষেত্রে কি ঘটে? এটা একটু খেয়াল করতে হবে। ঘনীভবন করার পর কণাসমূহের ক্ষেত্রে কি ঘটে? এখানে যে কণাগুলো রয়েছে ওগুলোর ক্ষেত্রে আকার সংকুচিত হবে? এটা হবে না। এটা পুরা সিস্টেমের বা পুরা সাবস্টেন্সের আকার সংকুচিত হয়, বাট কণাগুলোর আকার সংকুচিত হয় না। একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে? অবশ্যই কাঁপতে থাকবে, কিন্তু ঘনীভবন মানে কি? ঘনীভবন মানে হলো গ্যাস থেকে লিকুইডে নিয়ে আসা, লিকুইড বা তরলে। তো গ্যাস থেকে তরলে নিয়ে আসলে এই কাঁপতে থাকার অবস্থাটা কমবে, অর্থাৎ গ্যাসে বেশি কাঁপাকাঁপি করবে, ভাইব্রেট করবে, আর লিকুইডে কম করবে, সে কাঁপতে থাকবে। এটা ঠিক হচ্ছে না। অন্তঃকোণ আকর্ষণ হ্রাস পাবে? হ্যাঁ, অন্তঃকোণ আকর্ষণ হ্রাস পাবে। আকর্ষণ হ্রাস পাবে না, বৃদ্ধি পাবে। কেননা আকর্ষণ কখন হ্রাস পায়? যখন লিকুইড অবস্থায় থাকে, তারপরে হিট দেওয়ার পরে যখন গ্যাস অবস্থায় যায় তখন আন্তঃকোণ আকর্ষণ হ্রাস পায়, অর্থাৎ আকর্ষণ বল কমে যাওয়ার ফলে অণুগুলো ইন্ডিভিজুয়ালি বিভিন্ন দিকে ছোটাছুটি করে। সো এখানে গ্যাস থেকে আমরা লিকুইডে নিয়ে এসেছি, তার মানে কি আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে না। এটা বৃদ্ধি হলে এটা ঠিক হইতো। ঠিক আছে, তো লাস্ট অপশন গতিশক্তি হ্রাস পাবে, এটা অবশ্যই কারেক্ট। কেন? কারণ গ্যাসীয় অবস্থায় গতিশক্তি অনেক বেশি থাকে, কাইনেটিক এনার্জি, আর লিকুইড অবস্থায় কাইনেটিক এনার্জিটা কমে যায়, সো গতিশক্তি হ্রাস পাবে। আচ্ছা, 3 নম্বর, নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য? ঊর্ধ্বপাতন মানে কি? সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে প্রবেশ করবে, এটা হলো ঊর্ধ্বপাতন। তো এখানে কি দেখা যাচ্ছে? এটা হলো লিকুইড অবস্থা বা তরল, এখান থেকে এটা গ্যাসে যাচ্ছে। তো লিকুইড থেকে গ্যাসে গেলে এটা ঊর্ধ্বপাতন হয় না, সেটা হচ্ছে না। 2 নম্বর, এটা সলিড, সলিড থেকে এটা লিকুইডে যাচ্ছে, সলিড থেকে লিকুইডে গেলে সেটা ঊর্ধ্বপাতন হয় না। এটা হচ্ছে সলিড, সলিড থেকে এটা গ্যাস, এটা লিকুইডে যাচ্ছে, সরি এটা গ্যাসে যাচ্ছে, সলিড থেকে গ্যাসে যাচ্ছে, সো এটাই ঊর্ধ্বপাতন। আর এটার ক্ষেত্রে কি ছিল? এটা লিকুইড ছিল, সেখান থেকে গ্যাসে যাচ্ছে, লিকুইড থেকে গ্যাসে গেলে সেটা ঊর্ধ্বপাতন হয় না। সো কারেক্ট অ্যান্সার ইজ এইটা। আচ্ছা, 4 নম্বর, অজানা কঠিন বস্তু জেড এর তাপীয় বক্ররেখা চিত্র হতে বোঝা যায়। জেড কি? এই যে এই চিত্র থেকে আমাদেরকে দেখতে হবে জেড এর তাপীয় বক্ররেখা, এই সেই তাপীয় বক্ররেখা, এইটা এইটা হলো সেই তাপীয় বক্ররেখা। এখান থেকে কি কি বোঝা যায়? 1 নম্বরে বলছে কি, জেড বস্তুটির গলনাঙ্ক 154 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় সলিড থেকে লিকুইড হয়। ঠিক আছে, তো এখানে সলিড ছিল, এখান থেকে এখানে লিকুইড হয়েছে, এখান থেকে লিকুইড ছিল, এখানে আবার গ্যাস হয়ে গেছে, এই অংশটা গ্যাস, তারপরে আরো কিছু হয়েছে, যাই হোক, সরি একটু কারেকশন। এই এখান থেকে এ পর্যন্ত এই অংশটাই কি হয়েছে? সলিড ছিল, সলিড অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তো এই অংশটাতে ফেজ ট্রানজিশন, অর্থাৎ সলিড থেকে লিকুইডে ট্রান্সফার হয়েছে, এই অংশটা হলো লিকুইড, লিকুইড অংশ, আর এই অংশটা হলো গ্যাস। সেখানে বলছে জেড বস্তুটির গলনাঙ্ক 154 ডিগ্রি। 154 কোথায়? এই যে 154, 154। তো এখানে কি হচ্ছে? এই সোজা এখানে, তো এখানে কি বললাম? এইটা সলিড, এতটুক লিকুইড, তো সলিড থেকে লিকুইডে এখানেই তো গেছে, এখানেই তো সলিড থেকে লিকুইডে ট্রান্সফার হয়েছে। সো গলনাঙ্ক 154 ডিগ্রি, এটা হলো রাইট 1 নম্বর। 2 নম্বর, যে বস্তুটি উদ্বায়ী, উদ্বায়ী বস্তুর সংখ্যাটা কি ছিল? কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হবে, তো এখানে কঠিন থেকে যে লিকুইড হয়েছে, তার মানে এটা উদ্বায়ী নয়। তাহলে 2 নম্বরটা হচ্ছে, এটা 1 নম্বর ঠিক, 2 নম্বরটা ভুল। 3 নম্বরটা হচ্ছে এ বি এবং সিডি রেখা বস্তুটি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক রেখা বোঝায়। এ বি রেখা এটা, এটা অবশ্যই গলনাঙ্ক রেখা, আর সিডি রেখা এটা, এটা অবশ্যই স্ফুটনাঙ্ক রেখা। সো এটা কারেক্ট, কারণ এখানে
এখানে মেল্টিং হয়েছে, এখানে মেল্টিং হয়েছে আর এখানে বয়েলিং হয়েছে, সেটা মেল্টিং রেখা, এটা বয়েলিং রেখা। আচ্ছা, তাহলে নিচে কোনটি সঠিক হচ্ছে? 1 আর 3। আচ্ছা, কোনটির ব্যাপন হার বেশি? এইটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট। ব্যাপন হার বেশি, ব্যাপন হার কার উপর ডিপেন্ড করে? ব্যাপন হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, ইজ প্রপোর্শনাল টু মলিকুলার মাসের উল্টা, ঠিক আছে? তো মলিকুলার মাস ব্যাপন হারটা কমবে যদি মলিকুলার মাসটা বাড়ে। যত বেশি ভারী মলিকুল সে তত আস্তে আস্তে নড়াচড়া করবে। সো এখানে কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে, তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা দেখি তার মলিকুলার ওয়েট কত। কার্বনের আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, সো তার মলিকুলার ওয়েট 6 দুগুণে 12। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সো তার মলিকুলার ওয়েট পারমাণবিক ভর 8 দুগুণে 16, যেহেতু এখানে দুইটা অক্সিজেন আছে তাই গুণ 2, তাহলে 16 দুগুণে 32 যোগ 12 ইকুয়াল টু 44। এটা গ্রাম পার মোল। তার মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড যদি নেওয়া হয় তার ভর হবে 44 গ্রাম। ওকে, 2 নম্বরে দিয়েছিল অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হবে? নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 আর 4টা অ্যামোনিয়া, সরি NH3 হবে এখানে, অ্যামোনিয়া, ওটা ছিল অ্যামোনিয়াম। ওকে, 14 প্লাস 3 17 গ্রাম পার মোল। তারপরে দিয়েছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটার কত হবে? হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের 35.5 ইকুয়াল টু 36.5। লাস্ট ওয়ান সালফিউরিক অ্যাসিড H2SO4, কত হয়? 2টা হাইড্রোজেন প্লাস সালফারের পারমাণবিক সংখ্যা 16, সো তার ভর সংখ্যা হবে 32, 16 দুগুণে 32 যেহেতু জোড় সংখ্যা। অক্সিজেন 4টা আছে, তাহলে অক্সিজেনের একটার ভর 16, 4টার ভর হবে 4 ষোলো 64, সো 64 64 যোগ 12 32 যোগ 2 ইকুয়াল টু 98 আই থিঙ্ক। আচ্ছা, তাহলে 98, এটা হলো 36.5, এটা 17, এটা 44। তো বলছে কার ব্যাপন হার বেশি? যার মলিকুলার ওয়েট কম হবে তার ব্যাপন হার বেশি, সো অ্যামোনিয়ার ক্ষেত্রে ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, এখানে যদি এই চারটের মধ্যে যদি কম্পেয়ার করতে বলতো কার ব্যাপন হার বেশি বা কম, সিকোয়েন্স বলতে বলতো, তাহলে আমরা লিখতে পারতাম এরকম, এই যে সবচেয়ে কম হলো, সবচেয়ে বেশি হলো ব্যাপন হার অ্যামোনিয়ার NH3, তার চেয়ে কম হলো কার? 17 চেয়ে একটু বেশি হলো 36.5, সো HCl এর ব্যাপন হার তার চেয়ে আরেকটু কম হলো 44, কার্বন ডাইঅক্সাইডের তার চেয়ে কম বা সবচেয়ে কম হলো H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের। এটা হলো সিকোয়েন্স। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। 6 নম্বর, কোনটি ঊর্ধ্বপাতিত হয়? ঊর্ধ্বপাতন পদার্থ কোনটি? আয়োডিন, একটা মুখস্থ বিষয় আগেই দেখে আসলা। খাদ্য লবণ, ইটস নট ঊর্ধ্বপাতিত, সোডা অ্যাশ না, তুতেও না। ঠিক আছে, এখন আসি সৃজনশীল প্রশ্নে। 1 নম্বর, ব্যাপন কাকে বলে? এটা জেনারেল ডেফিনেশন, সংজ্ঞা। উচ্চ ঘনত্বের স্থান থেকে বস্তুগুলো চারিদিকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। আচ্ছা, খ নম্বর, গ্যাস সিলিন্ডারের মুখ খুললে ব্যাপন ও নিঃসরণ উভয়ই ঘটে, ব্যাখ্যা করো। তো গ্যাস সিলিন্ডার যদি, এটা যদি গ্যাস সিলিন্ডার হয়, এটার যদি মুখ খুলে দেওয়া হয় তাহলে কি হবে? অনেক দ্রুত, ফাস্ট গ্যাস কি হবে? বের হবে। তাহলে কি হয়? যদি ফাস্ট সরু ছিদ্রপথে দ্রুত গ্যাসগুলো বের হয়ে যায় তাকে বলা হয় নিঃসরণ, তাহলে নিঃসরণ অবশ্যই ঘটতেছে। তো গ্যাস বের হওয়ার পরে কি হবে? সেটা চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, তাহলে ব্যাপন হবে। সো ব্যাপন আর নিঃসরণ দুটোই ঘটতেছে, একটু সুন্দরভাবে সাজিয়ে বললে এটা হয়ে যাবে। ব্যাপনের সংখ্যাটা দিয়ে দিতে হবে যে যেটা আগে বলা হলো, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়া, এটা গ্যাস সিলিন্ডার মুখ খুললে অবশ্যই ছড়িয়ে পড়বে, এবং মুখ খোলার সাথে সাথে অনেক দ্রুত গ্যাসগুলো বের হবে সরু ছিদ্রপথে, সেটাকেই নিঃসরণ বলা হয়। তো দুইটাই ঘটে। গ নম্বর, তাপমাত্রা বাড়াতে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে? উদ্দীপক কই? এই যে দুটো হলো উদ্দীপক। উদ্দীপকের দুইটি পদার্থ দেওয়া আছে। পদার্থ এ, সেটা হলো আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ, এই লবণে আয়োডিন আছে I2, আর এটাতে বালি আর গ্লুকোজ আছে। গ্লুকোজটা হলো C6H12O6, আর বালি সিলিকন ডাইঅক্সাইডের একটা কমপ্লেক্স।
যাই হোক, তো কি বলছে, পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে। তো এখানে যদি হিট দেওয়া হয়, তো এখানে যদি হিট দেওয়া হয় আর এখানেও যদি হিট দেওয়া হয়, তাহলে কি হবে, এই বালি আর গ্লুকোজের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট অনেক বেশি টেম্পারেচার দরকার হবে। আর এখানে আয়োডিনের ক্ষেত্রে, খাদ্য লবণের ক্ষেত্রে টেম্পারেচার অনেক বেশি লাগলো। আয়োডিন একটা উদ্দীপাদিত পদার্থ, এটা খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে। তো উদ্দীপাদিত পদার্থ থাকায় খাদ্য লবণ সবার আগে বাষ্পীভূত হবে, বা খাদ্য লবণ বা এটা এ নম্বর উদ্দীপকটার এই সাবস্টেন্সগুলো আগে বাষ্পীভূত হবে। ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বর, একই পদ্ধতিতে এ ও বি পাত্রের উপাদানগুলি পৃথকীকরণ সম্ভাব্যতা যাচাই করো। একই পদ্ধতিতে যদি এই দুটো পৃথক করতে চাওয়া হয়, তাহলে সেটা সম্ভব হবে কি? হবে না, কারণ এখানে ঊর্ধ্বপাতিত পদার্থ রয়েছে। ঊর্ধ্বপাতিত পদার্থকে আমরা ইজিলি সেপারেট করতে পারি। এখানে যদি একটু হিট দেওয়া হয়, তাহলে হালকা হিটেই আয়োডিনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং এই উপরে যদি আমরা বরফ রাখি, বরফ সমৃদ্ধ একটা লিড দিয়ে ঢেকে রাখি, তাহলে সেখানে আয়োডিন জমা হবে এবং খাদ্য লবণ নিচে থেকে যাবে, আলাদা হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে হবে না, কেননা বালি ও গ্লুকোজের মধ্যে কোনোটাই ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। সো একই পদ্ধতিতে এটা পৃথকীকরণ করা সম্ভব নয়। আচ্ছা, নেক্সট 2 নম্বর সৃজনশীলে আসি। কোশ্চিন ক, নিঃসরণ কাকে বলে? ওই যে একই সংজ্ঞা, সরু ছিদ্রপথে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে অণুগুলোর দ্রুত ছড়িয়ে পড়াকে নিঃসরণ বলা হয়। খ নম্বর, একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? তো এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয় না আমার কাছে। যাই হোক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তো ভিন্ন হবেই। গলনাঙ্ক বলতে কি বোঝায়? কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় নিয়ে যাইতে যেই পরিমাণ, যেই টেম্পারেচারটা দরকার, যেই ফিক্সড টেম্পারেচারটা দরকার, সেটাকে গলনাঙ্ক বলা হয়। তো গলনাঙ্কের জন্য যে টেম্পারেচারটা দরকার, তারপরে গলে যাওয়ার পরে অর্থাৎ লিকুইড হওয়ার পরে আরও যদি টেম্পারেচার বা হিট প্রয়োগ করা হয়, তারপরে সেটা গ্যাস হবে। তাহলে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক তো এক হবে না, গলনাঙ্ক কম হবে, স্ফুটনাঙ্ক অলওয়েজ বেশি হবে। তার মানে এখানে গলনাঙ্ককে বলা হয় মেল্টিং, অবশ্যই ইজ গ্রেটার দেন বয়েলিং, কারণ একই পদার্থের আগে মেল্ট হইতে হবে, তারপরে বয়েলিং হবে। আচ্ছা, গ নম্বর, উদ্দীপকের সাদা ধোঁয়া তৈরির প্রক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যে সাদা ধোঁয়াটা তৈরি হয়েছে এই অঞ্চলে, এটার প্রক্রিয়াটি কেটে নিয়ে আলোচনা করেছে ক্লাসের শুরুতেই, একই জিনিস দেওয়া ছিল চ্যাপ্টারের শুরুতে। ঠিক আছে। তো সাদা ধোঁয়াটা এখানে তৈরি হয়েছে, তাই না? এটা এদিক থেকে যদি যাই, এদিক থেকে কে গিয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সে অল্প দূরত্ব অতিক্রম করেছে, আর এদিক থেকে আসছে কে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া তৈরি হয়। ঠিক আছে। তো অ্যামোনিয়াটা এদিক থেকে আসতেছে। তো আমরা যদি মলিকুলার ওয়েট এখানে হিসাব করি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট পাবো হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5 যোগ করলে 36.5 হয়। আর অ্যামোনিয়ার হয় নাইট্রোজেন 14 আর এর 3 17 গ্রাম পার মল। তো যেহেতু অ্যামোনিয়ার ভর কম, সে দ্রুত ব্যাপন হবে এবং দ্রুত যাবে, অর্থাৎ একই সময়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রম করবে, তাই না? তো বেশি দূরত্ব অতিক্রম করার কারণেই এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় বেশি গেছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে কাছে এই এটা তৈরি করছে, যে সাদা ধোঁয়া এটা তৈরি করছে। সাদা ধোঁয়াটা আসলে কি? সাদা ধোঁয়াটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে অ্যামোনিয়ার রিয়াকশনে যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, সেই অ্যামোনিয়াম ক্লোরাইডের, অর্থাৎ HCl এর সাথে যদি অ্যামোনিয়া রিয়াকশন করে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এটাই হলো সাদা দেখতে, সাদা ধোঁয়া। তো এই সাদা ধোঁয়া এখানে তৈরি হয়েছে। ওকে। তো ঘ নম্বর, সাদা ধোঁয়া এই প্রান্তের কাছাকাছি হওয়ার যৌক্তিক কারণ, যৌক্তিকতা ওটাই যে অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি, এই কারণে সে দ্রুত জায়গা, মানে বেশি দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, ব্যাপন হার বেশি, আর HCl এর ব্যাপন হার কম। দ্যাটস ইট। ওকে, লাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক নম্বর, আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না কেন? ব্যাখ্যা করো। আয়োডিন মূলত I2 ঊর্ধ্বপাতিত বা সাবলিমেটরি সাবস্টেন্স। ঊর্ধ্বপাতিত পদার্থকে হিট দিলে কি হয়? কঠিন থেকে ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হয়। কেন হয়? এখানে কোশ্চেন আসতে পারে, আসলে কি আয়োডিনের তরল অবস্থা পাওয়া যায় না? হ্যাঁ, যায়। আয়োডিন এবং যত সাবলিমেটারি পদার্থ আছে প্রায় সবার তরল অবস্থা পাওয়া যায়, কিন্তু সেটা নির্দিষ্ট তাপমাত্রা আর প্রেসার কন্ট্রোল করতে হবে। নর্মাল টেম্পারেচার প্রেসারে, নর্মাল প্রেসার কত? 1 অ্যাটমসফিয়ার।
আমাদের বায়ুমণ্ডলীয় প্রেশার। এই 1 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি তাপ বৃদ্ধি করা হয় এই আয়োডিন বা এগুলো সাবস্টেন্সের, তাহলে সেটা যেই মেল্টিং বা গলন শুরু হবে, তার সাথে সাথে যেহেতু তাপ আমরা কন্ট্রোল করতে পারি না, খুবই কম তাপের ফলে গলন অবস্থা অর্থাৎ লিকুইড থেকে গ্যাস হয়ে যায়। এই কারণে আমরা তরল অবস্থাটা দেখতে পাই না। মূলত তরল হয়, কিন্তু তরল আর গ্যাস এই দুটার যে হিটের ডিফারেন্স এটা খুবই কম উৎপাদিত পদার্থের ক্ষেত্রে। সো সামান্য হিটের বৃদ্ধির কারণে, খুবই সামান্য হিট চেঞ্জ হলেই তরল থেকে গ্যাস হয়ে যায়। এই কারণে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে গেছে বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু যদি ল্যাবরেটরিতে খুবই কন্ট্রোল অবস্থায় প্রেশার আর টেম্পারেচার কন্ট্রোল করা হয়, অ্যাডজাস্ট করা হয়, তাহলে আয়োডিনেরও তরল অবস্থা পাওয়া যায়। তো এখানে সেইগুলা কনসিডার নিতে হবে না। এখানে কোশ্চেন করেছে আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না কেন, এটার উত্তর হবে আয়োডিন সাপ্লিমেন্টারি বা উৎপাদিত পদার্থ। এই কারণে হিট দিলে ডাইরেক্ট সে তরল না হয়ে গ্যাস হয়ে যায়, এটা অ্যান্সার দিতে হবে। যদিও তরল হয় এবং গ্যাসে পরিণত হয়, সেটা খুবই কম সময় এবং কম টেম্পারেচার ডিফারেন্সে, তাই আমরা রিকগনাইজ করতে পারি না। এনিওয়ে, কোশ্চেন নাম্বার 2, সংক্ষিপ্ত কোশ্চেন। এখানে বলছে অ্যামোনিয়া এর ব্যাপনের হার হাইড্রোক্লোরিক থেকে বেশি কেন, ব্যাখ্যা করো। এই একই কথা অনেকবার ব্যাখ্যা করা হইলো। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি, অ্যামোনিয়ার ক্ষেত্রে তার মলিকুলার ওয়েট বা পারমাণবিক ভর কম, এই যে এখানে বললাম 17 গ্রাম পার মোল, তাই সে লাইট বা হালকা, তাই দ্রুত ব্যাপন হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হেভি, তুলনামূলক, এই কারণে আস্তে ব্যাপন হয়। পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? 100 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যেই তাপমাত্রায় পানি তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় ট্রান্সফার হয়, সেই তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তো পানির ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস এই কাজটা ঘটে, তাই এই কাজ 100 ডিগ্রিতে ঘটার কারণে বলা হয় পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। সো দ্যাটস ইট। 31/03/26। সো নেক্সট ডে তৃতীয় চ্যাপ্টার শুরু হবে। আজকের ক্লাস এখানেই শেষ।